আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করেছিলাম। তো সেখানে আমি আগেই বলেছিলাম যে আমার এই স্কিন কেয়ার রুটিনটা বেসিক্যালি কারো যদি মাইল্ড টু মডারেট একনি থাকে তাদের জন্য ভালো হবে, প্লাস কারো যদি অনেক বেশি সেন্সিটিভ স্কিন থাকে, অয়েলি টু কম্বিনেশন মোস্টলি, বাট ড্রাই স্কিনের জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলাম। সো আসুন আজকে ভিডিওটা আমরা শুরু করি। নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট হয় বেসিক্যালি ডিপেন্ড করে যে আমি সেদিন স্কিনে কোনো ধরনের মেকআপ ইউজ করেছি কিনা। সাধারণত যদি আমি মেকআপ ইউজ করে থাকি দেন আমি ডাবল ক্লেন্সিং করি। মেকআপ ইউজ না করলে আমি খুব একটা বেশি ডাবল ক্লেন্সিং করি না, যদিও এখন রেকমেন্ড করে যে কেউ যদি সানস্ক্রিন ইউজ করে তাহলে ডাবল ক্লেন্সিং করা উচিত। কিন্তু দেখা যায় যে আমি দিনে একবারই সানস্ক্রিন ইউজ করি, আমি যেটা আগেও বলেছি। আর একবার সানস্ক্রিন ইউজ করার পরে আমি দিনে অনেকবার উজু করা হয়, অনেকবার ধোয়া হয়, তাই আমার মনে হয় না যে ওইটা রেসিডিউ আর থেকে যাচ্ছে। আর আমি যেহেতু একটা স্ট্রং ক্লেন্সার ইউজ করি তো সেই জন্য আমার ডাবল ক্লেন্সিং এর প্রয়োজন পড়ে না, কারণ এই ক্লেন্সারটা অলরেডি পোরগুলোকে অনেক বেশি পরিষ্কার করে ফেলে। তারপরেও আমি যদি কখনো মেকআপ করে থাকি, সেটা অনেক সামান্য মেকআপই হোক না কেন, শুধুমাত্র কম্প্যাক্ট পাউডারই হোক না কেন, আমি তারপরেও ডাবল ক্লেন্সিং করি। ডাবল ক্লেন্সিং এর জন্য আমি শুরু করি একটা ক্লেন্সিং বাম দিয়ে। আমি এর আগে ক্লেন্সিং অয়েল ইউজ করে দেখেছি কিন্তু আমার ব্রেকআউট হয়, তো সেই জন্য আমি আর খুব একটা বেশি এক্সপ্লোর করিনি। তারপরে আমি ক্লেন্সিং বাম ইউজ করলাম এন্ড সেটা আমার স্কিনে স্যুট করার পরে আমি সেটাতেই স্টিক করেছি। সো ক্লেন্সিং বাম হিসেবে আমি রিসেন্টলি হেইমিশের এই বামটা কিনেছি। আমি এটা আগে একটা মিনি প্যাক কিনে ইউজ করে নিয়েছিলাম, আমার স্কিনে খুব ভালো কাজ করাতে আমি এটা আবার রিপারচেস করি। তো প্রথমে এখানে এটা গায়ে লেখা থাকে যে আপনি কিভাবে এটা ইউজ করবেন, যে প্রথমে হাতের মধ্যে কিছুটুকু নিয়ে হাতে রাব করে দেন ড্রাই ফেসে আপনি রাব করে আপনার মেকআপগুলোকে তুলবেন। হোল ফেসেই রাব করবেন, ইভেন চোখের মেকআপটা অনেক সুন্দর করে তোলে, কোনো ধরনের সেন্সিটিভিটি করে না, অ্যাটলিস্ট আমার চোখে তো করেনি, তাও পার্সন টু পার্সন যেহেতু ভ্যারি করে। আপনি তারপরেও একটু ইউজ করে দেখবেন যে আপনার কিরকম ইফেক্ট দিচ্ছে। আমার এটা চোখেও কোনো ধরনের প্রবলেম করেনি, স্কিনেও কোনো ধরনের প্রবলেম করেনি। তো প্রথমে ড্রাই ফেসে রাব করার পরে আপনি কিছুটা পানি নিয়ে একটু ইমালসিফাই করে নেবেন সেটাকে, তারপরে আপনি জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আমি জাস্ট এটা করেই থেমে থাকি না, কারণ আমি আমার আই মেকআপ শুধু এটা দিয়ে কেন যেন তুলতে পারি না, বা তুললেও স্যাটিসফ্যাকশনটা পাই না। তো সেই জন্য পরবর্তীতে আমি একটা মাইসেলার বাটার ইউজ করি। জাস্ট মাইসেলার বাটারটা আমি এরকম একটা কটন প্যাডের মধ্যে নিই, আমি ইউজুয়ালি এই কটন প্যাডটা ইউজ করি। এই কটন প্যাডের মধ্যে নিয়ে আমি মোস্টলি আমার আইয়ের এরিয়াটা আর লিপসের এরিয়াটা, কারণ লিপসে দেখা যায় যে অনেক সময় কিছুটা ক্র্যাক লিপস থাকলে সেই ক্রেভিসেসের মধ্যে ঢুকে থাকে বা ক্র্যাকের মধ্যে ঢুকে থাকে, তো তখন এটা দিয়ে ক্লিন করলে আমি নিশ্চিত হতে পারি যে আমার ফেসের মধ্যে আর কোনো ধরনের মেকআপের রেসিডিউ নেই। তারপরে আমি জাস্ট আমার একটা সোপ ইউজ করি। সোপ হিসেবে আমি আগের দিন মর্নিং রুটিনে আমার যে সোপটা দেখিয়েছিলাম এই ট্রাইটেক্স বারটাই আমি ইউজ করি। রাতে আর আমি সিম্পল একটা ইউজ করি না, কারণ সারাদিন অনেক ধরনের ডার্ট আমাদের ফেসের মধ্যে অ্যাকুমুলেট হয়, তো সেই জন্য আমি ইউজুয়ালিও এই ট্রাইটেক্স বারটাই ইউজ করি। যদি আমি মেকআপ না করি তাহলে আমি সরাসরি এই ট্রাইটেক্স বারটাই ইউজ করে ফেলবো। অ্যান্ড আমার স্কিনের জন্য এটা খুব বেশি ড্রাইং হয় না। যদি শীতকাল থাকে তাহলে আমি দিনে একবার শুধুমাত্র রাতে এটা ব্যবহার করি, সকালবেলা জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলি মুখটা। তো রাতে আমি তাহলে এই সাবানটা ইউজ করি। বেসিক্যালি মেকআপ করলে আমার 3 স্টেপে হয় ক্লেন্সিংটা। প্রথমে একটা ক্লেন্সিং বাম, তারপরে মাইসেলার ওয়াটার, তারপরে এই সোপটা। আদারওয়াইজ শুধু এই সোপ ইউজ করব। এরপরে আমি রাতে একটা সেরাম ইউজ করি, আর সেটা রেভলিউশনের এই নায়াসিনামাইড সেরামটা। অর্ডিনারি আর রেভলিউশন এই দুইটারই মনে হয় বাংলাদেশে বেশি ইউজ করা হয়, মিনিমালিস্টেরও একটা ইন্ডিয়াতে মেবি ইউজ করে নায়াসিনামাইড সেরাম। আমি আসলে এত বেশি রিসার্চ করিনি, আমি প্রথম থেকেই রেভলিউশনের এই সেরামটা ইউজ করেছিলাম। আমার কাছে এটা ভালো মনে হয়েছে, আমার স্কিনে ভালো পারফর্ম করেছে। আমি আগেও বললাম ভালো আমি সেই প্রোডাক্টটাকেই বলি যেটা আমার স্কিনে বেসিক্যালি কোনো ধরনের রিয়াকশন করে না। সো এই প্রোডাক্টটা মোটামুটি আমার স্কিনে ভালো কাজ করেছে, সেজন্য আমি এটাতেই স্টিক করেছি। এই প্রোডাক্টটা আমি জাস্ট 2টা ড্রপ নিয়ে আমার ফেসের ফুল ফেসেই আমি অ্যাপ্লাই করি। এটা ক্লেম তো অনেক কিছু করে, নায়াসিনামাইড ডেফিনেটলি অনেক কিছু ক্লেম করে, বাট আমি যেটা বুঝেছি যে আমার এটা যদি আমি রেগুলার ইউজ করতে পারি, একটা লং টার্ম ইউজ করতে হয়, 3 থেকে 4 মাস পর্যন্ত ইউজ করলে দেন আপনি ইফেক্ট কিছুটা বুঝতে পারবেন। ইফেক্টের মধ্যে আমার মনে হয়েছে যে কিছুটা পোরগুলার সাইজ ছোট করেছে, আর যেটা করেছে যে আমার অয়েলিনেসটা একটু কমিয়েছে, প্লাস দাগ আমার মনে হয় যে কিছুটা আসলে সময়ের সাথেও দাগ ফেড হয়ে যায়, তাই পুরোপুরি যে আমি নায়াসিনামাইডেরই উপরেই দিয়ে দিব ক্লেমটা তেমনও না। আমার কাছে মনে হচ্ছে যেটা আমার অয়েলিনেসটা কিছুটা কমায়, আর ডেফিনেটলি নায়াসিনামাইড স্কিনের জন্য একটা ভালো ইনগ্রেডিয়েন্টস, তো আমি এটা ইউজ করি। আর এটাও সবাই ইউজ করতে পারে, যে কোনো ইনগ্রেডিয়েন্টসের সাথে ইউজ করতে পারে, সেগুলোও একটা বিষয়। তারপরে আমি ময়শ্চারাইজারে চলে আসি। ময়শ্চারাইজার হিসেবে আমি মর্নিংয়ে যে 2টা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, ডারমাই আর সেটাফিল, এই দুইটারই যে কোনো একটা ইউজ করি। এনিওয়ান, 2টা কখনোই না। যদি আমার একনি প্রোন অবস্থায় থাকে স্কিনটা তাহলে ডারমাই ইউজ করি, আদারওয়াইজ আমি সেটাফিলের এই লোশনটা ইউজ করি। এরপরে আগে সকালের মতনই যদি আমার কোনো ধরনের অ্যাক্টিভ একনে থাকে তাহলে আমি এমাইসিনের এই লোশনটা ইউজ করি। জাস্ট স্পট কারেক্ট করি, আর কোথাও না, জাস্ট স্পটে।
এটা হচ্ছে আমার মোটামুটি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। এটা মনে হয় মর্নিং এর থেকেও সিম্পল মনে হলো, বাট একই রকম। জাস্ট আমি একটা ক্লেনজার ইউজ করব, দেন আইদার মর্নিং এ এসেন্স ইউজ করেছিলাম, এখন একটা সেরাম ইউজ করব, ময়শ্চারাইজার ইউজ করব, এন্ড সাথে হচ্ছে জাস্ট আমার স্পট কারেকশন। মোটামুটি এতটুকুই করি। আমি উইকলি কিছু স্কিন কেয়ার রিচুয়াল মেনটেন করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি চেষ্টা করি উইকলি আমার স্কিনটা একটু এক্সফোলিয়েট করতে। আমি এখনও ওটা বেনিফিট কিছু বুঝিনি, কারণ আমি খুব বেশি রেগুলার সেটার সাথে থাকতে পারি না। সেই জন্য আমি কসারেক্সের যে স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা আছে, আমি জাস্ট সেটা দিয়ে ফেসটা পরিষ্কার করি। আমি এখন পর্যন্ত হচ্ছে এর থেকে হেভি বা অন্য কোনো ফর্মে এক্সফোলিয়েটার আমার স্কিনে ইন্ট্রোডিউস করাতে পারিনি। আমি টোনার ইউজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ব্রেকআউট হয়। সেরাম তো আরও পরের বিষয়। সো আমি এখন পর্যন্ত ফেস ওয়াশটা ইউজ করি, এতটুকু পরিমাণ নিয়েই হচ্ছে আমি ফেসটাকে লেদার করি, তাতেই যতটুকু হয়। কারণ আমি খুবই ভয় পাই যে এক্সফোলিয়েটার আমার স্কিনের সাথে খারাপ কোনো রিয়াক্ট করতে পারে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমি আরঙের একটা ফেস প্যাক ইউজ করি। এই যে আরঙের এই ফেস প্যাকগুলো আসে, এটা হচ্ছে স্যান্ডেলউড ফেস প্যাক। এই ফেস প্যাকটা আমি উইকলি চেষ্টা করি একবার ইউজ করার জন্য। এমনকি আমি এটা করি যে আমি স্যালিসাইলিক অ্যাসিডের যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে মুখটা ধুয়ে দেন হচ্ছে আমি এটা ইউজ করি। সো দ্যাটস ইট। বাট আমি আরেকটা কথা যেটা বলতে চাই, যেটা আগের ভিডিওতে বলা উচিত ছিল, যে স্কিনটা তখনই ভালো থাকবে যদি আপনি ভিতর থেকে যে খাওয়া দাওয়াগুলো করছেন সেগুলো ভালো করেন। ডেফিনেটলি অনেক বেশি পানি খেতে হবে। অনেক বেশি বলতে এখন তো বলা হয় যে যেরকম গরম আমাদের দেশে, 2 থেকে 3 লিটার পানি তো আপনার খাওয়াই উচিত সারাদিনে। সো 2 থেকে 3 লিটার পানি অবশ্যই খেতে হবে। সেটা গরম ঠান্ডা নর্মাল আপনার যেরকম ইচ্ছা সেরকম খান। আসলে খুব বেশি যে ইফেক্ট পড়বে তেমন না, খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, আপনি পানি খাচ্ছেন কিনা। তারপরে চিনি জাতীয় খাবার যত বেশি কম খাওয়া যাবে আপনার স্কিনের জন্য তত ভালো। তৈলাক্ত খাবার যত বেশি কম খাওয়া যাবে সেটাও আপনার স্কিনের জন্য তত ভালো। সো এই কয়েকটা জিনিস একটু মেনে চলতে হবে। অ্যান্ড সাথে হচ্ছে আপনার নর্মাল যে খাবারগুলো খান সেগুলো ডেফিনেটলি ব্যালেন্সড হতে হবে। ইন্টারনালি যখন আপনি ভালো থাকবেন ডেফিনেটলি আপনার স্কিনটাও ভালো থাকবে। আদারওয়াইজ যদি আপনি খাওয়া দাওয়াটা ঠিক মতো না করেন, ঘুমানোর টাইমিংটা যদি ঠিক মতো না রাখেন, এই জিনিসগুলো ঠিক মতো না রাখলে না আলটিমেটলি দেখা যাবে যে আপনি যতই স্কিন কেয়ার করেন তারপরেও ওরকম রেজাল্ট পাবেন না। ইভেন আমার নিজেরও এটাই হয়। আমি সেই জন্যই বলতে চাচ্ছি যে আমি যদি আমার খাওয়া দাওয়াটা ঠিক না রাখি তাহলে আমি যতই স্কিন কেয়ার করি না কেন আমার স্কিনটা কখনোই হচ্ছে আমি 100% ক্লিয়ার পাবো না। 100% ক্লিয়ার তো হয় না স্কিন, মানে আমি যতটুকু চাচ্ছি ততটুকু পাই না। আর আরেকটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মান্থলি হরমোনাল কারণে কিছুটা ব্রেকআউট হয়ে থাকে, যেটা আমি হচ্ছে ওরকম স্পেসিফিক্যালি আমার স্কিনে বুঝি না। আমার খাওয়া দাওয়ার ইফেক্টটাই মনে হয় আমি বেশি বুঝি। বাট তারপরেও যাদের এই প্রবলেমটাও হয় তারা এটা নিয়েও মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখবেন যে আপনার ওই টাইমটাতে কিছুটা ব্রেকআউট হতে পারে, যেটা নর্মাল। কারণ হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা হরমোনাল আপডাউনের কারণে কিছুটা ব্রেকআউট হতেই পারে। এছাড়া আপনাদের কারো যদি সিভিয়ার একনের সমস্যা থাকে বা আপনাদের যদি আদার কোনো মেডিকেল কন্ডিশনের কারণে স্কিনের প্রবলেম হয়ে থাকে তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা একজন ডার্মাটোলজিস্ট দেখাবেন। কারণ আমরা অনেক সময় ইন্টারনেট দেখে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করি, নিজের স্কিনে বিভিন্ন জিনিসপত্র ইউজ করি, আসলে এটা না জেনে করাতে অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। এর থেকে আমি রেকমেন্ড করবো আপনারা একজন ভালো ডার্মাটোলজিস্ট দেখাবেন। অনেক সময় দেখা যায় যে ভালো ডার্মাটোলজিস্ট পাওয়াটা কঠিন হয়। তারপরে আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছাকাছি যে আছে ভালো, অন্যদের একটু কাছ থেকে শুনবেন যে ভালো কে আছে, তাকে দেখাবেন। যদিও ম্যাডামরা বা স্যাররা যেই ওষুধগুলো দেয় সেগুলো হয়তো কিছুটা কস্টলি হয়, বাট সেটা অনেক দিনের জন্য সাস্টেইন করতে বলে না। তো সেই জন্য হচ্ছে আপনি কিছুদিন ইউজ করলেন, আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। সো অবশ্যই প্রয়োজনে আপনারা ডার্মাটোলজিস্টকে দেখাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে লাস্ট পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।